হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের আপকামিং এক্সামের প্রিপারেশন করছো। আপাতত সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের কলকাতা পুলিশের কনস্টেবল এক্সাম আছে। এরপরে হয়তো ডাব্লিউবিপি বেরোবে, পুজোর পরেই বেরোবে, এই বছরই পাবলিশ হবে। তো তোমরা আগে থেকে প্রিপারেশন করো। তোমাদের জন্য ইউটিউবে ফিরে এলাম, কিন্তু তোমরা সেইভাবে ভিডিও দেখছো না বা ভিডিও শেয়ার করছো না। তো দেখো, আজকে ক্লাসটা অত্যন্ত ভালো ক্লাস হবে। যারা ইচ্ছুক তারা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি তোমরা স্যাটিসফ্যাকশন পাবে, ক্লাস করে আনন্দ পাবে অনেক। তো চলো দেরি না করে শুরু করি। আর বাকিটা নিচে এখান দিয়ে লিংক যাচ্ছে, টেক্সট, এটা একবার দেখে নেবে আর ডেসক্রিপশন বক্স চেক করবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক একে একে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, এখানে দেখো ম্যাথ, রিজনিং এবং জিকে কোয়েশ্চেন রেখেছি। তোমরা যদি বলো ইংলিশটা, তাহলে এক একদিন এর সাথে ইংলিশটাও অ্যাড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 5 মিটার, 6 মিটার এবং 7 মিটার রেসপেক্টিভলি। বাংলাতেও লিখে দিয়েছি, যারা ইংলিশে অসুবিধা হবে বাংলা লেখা আছে পরিষ্কার। একটা ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য 5 সেমি, 6 সেমি, 7 সেমি। অ্যান্ড দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গিভেন ট্রায়াঙ্গেল। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল কত। দেখো একটা কথা বলছি, যখনই এটা যখন আলাদা আলাদা তিনটে বাহু দিয়েছে মানে সবসময় তোমরা বিষমবাহু ত্রিভুজের কনসেপ্টে যাবে না। সব সময় তোমরা বিষমবাহু ত্রিভুজের কনসেপ্টে যাবে না। সাপোজ আমি দেখাচ্ছি, আগে এই অঙ্কটা করে নিই, তারপর বলছি কেন যাবে না। এই অঙ্কটার ক্ষেত্রে তিনটে বাহু দেওয়া আছে, 5 সেমি, 6 সেমি এবং 7 সেমি। তো 5 সেমি, 6 সেমি, 7 সেমি যখন তিনটে বাহু আলাদা আলাদা মাপ দেওয়া হয়েছে, তখন এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, লাল কালিতে করছি, হ্যাঁ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি, অ্যাকচুয়ালি ক্ষেত্রফলের রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। স্যার এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে তিনটেকে যোগ করলেই তো পরিসীমা পাবো, তাকে হাফ করলেই পেয়ে যাবো। অর্থাৎ এস মানে 5 + 6 + 7/2। তাহলে কত হচ্ছে? 5 আর 6 11, 11 আর সাথে 18/2, 18/2 কাটাকুটি করলে হয় 9। তো এখানে যদি আমি সূত্র অনুযায়ী বসাই, তাহলে কি পাবো দেখা যাক। এখানে কি পাচ্ছি, 9 ইন্টু, দেখো 9 - এ, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, তাই 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4। তারপরে 9 - বি, 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3। তারপরে 9 - সি, 9 থেকে 7 বিয়োগ করলে হয় 2। তো এটা যখনই বর্গমূল করবে তখন তুমি কি পাবে, দেখো এখানে বর্গমূল করলে কি পাবে, দেখো এর 4 9 36 ইন্টু 3 2 গুণে 6। তাহলে 36-এর বর্গমূল থেকে বেরিয়ে আসবে 6, তাহলে 6√6 হয়ে যাবে অ্যান্সার। 6√6 বর্গ সেমি, যেহেতু এটা সেমিতে আছে, যেহেতু এটা সেমিতে আছে। তো এটা যেখানে আছে 6√6, কোথায় আছে, এইটা হবে 6। এটা এইভাবে লেখা আছে ইংলিশে, যেহেতু এই কোয়েশ্চেনটা ছিল। অ্যাকচুয়ালি 6√6 মিটার স্কোয়ার, সরি এটা মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার করতে হবে। এখানে মিটার উত্তর দিয়েছে। ও সরি সরি, এটা বাংলায় সেমি করা আছে। তো সেমি আর মিটার তোমরা এককটা দেখে করে নিও, ঠিক আছে? ইংলিশ ভার্সন অনুযায়ী এখানে ইংলিশে যে অপশন গুলো আছে সেই অনুযায়ী মিটার স্কোয়ার আছে, ওকে। এইবার যেটা আমি বলবো বলছিলাম যে কথাটা, সেটা দেখো অনেক সময় দেবে একটি ত্রিভুজের তিনটে বাহু, দেবে 6, 10 এবং 15। তাহলে বলবে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? তো তখনই তোমরা শর্ট শর্ট করে সময় নষ্ট করে তোমরা যেন করতে যাবে না, এস ইন্টু এস মাইনাস এই সূত্রটা করতে যাবে না। কারণ প্রথমে দেখবে যে তিনটে বাহু দেওয়া আছে, সেই তিনটে বাহু ট্রিপলেটে আছে কিনা। ট্রিপলেট হলে সমকোণী ত্রিভুজের কনসেপ্ট চলে আসবে। দেখো এটা ট্রিপলেটে আছে কিন্তু, না সরি এটা 6 8 করে দিই। তো ট্রিপলেটে আছে দেখো, 3 2 গুণে 6, 4 2 গুণে 8, আর 5 2 গুণে 10, 6 8 10 করে তাহলে হবে। ধরো এটা আছে, তাই না? তো 3 4 5 এটা একটা ট্রিপলেট। কিসের ট্রিপলেট? স্যার সমকোণী ত্রিভুজের ট্রিপলেট। একটা বাহু 3 হলে, একটা বাহু 4 হলে অতিভুজ 5 হয়, ঠিক আছে? তাহলে তাহলে 3 2 গুণে 6, 4 2 গুণে 8, 5 2 গুণে 10, তাহলে সেরকমই ট্রিপলেট দেওয়া আছে 6 8 আর 10। তো সেই ক্ষেত্রে আমরা হাফ ভূমি ইন্টু উচ্চতার সূত্র লাগিয়ে দেবো, অর্থাৎ হাফ ইন্টু ভূমি মানে এখানে 4, উচ্চতা মানে এখানে 3। তাহলে এই কনসেপ্টে এটাকেও আমি করতে পারবো, হাফ ইন্টু ভূমি মানে এখানে 8, উচ্চতা মানে এখানে 6। 10টা কোনো কাজেই লাগবে না, তাহলে 4 2 গুণে 8, 4 6 24, ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাবো। অর্থাৎ যখনই তিনটে বাহু দিয়ে দেবে, একবার অন্তত চেক করবে সেটা সমকোণী ত্রিভুজের সঙ্গে মিলছে কিনা। তাহলে আমি হাফ ভূমি ইন্টু উচ্চতা সূত্র দিয়ে তাড়াতাড়ি করে দিতে পারবো। এই সমস্ত নলেজ গুলোকে মাথায় রাখতে হবে এবং এগুলো
আমার ক্লাস করলেই পাওয়া যাবে। তোমাদেরকে সবসময় চেষ্টা করি নতুন কিছু শেখানোর, নতুন কিছু টিপস দেওয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। The perimeter of an isosceles triangle is axisemi. If the base is 36, find the length of the equal side. অর্থাৎ একটা আইসোসেলস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজের পরিধি বলো পরিসীমা বলো একই কথা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কেমন দেখতে হয়? সমদ্বিবাহু ত্রিভুজ এরকম দেখতে হয়। এই বাহুটার সঙ্গে ধরো এই বাহুটা সমান, আর নিচের যে ভূমিটা সেটা বলা আছে 36। তোমাকে বলেছে যে তাহলে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা ইজি ব্যাপার। টোটাল হচ্ছে আমার 100, 100 থেকে 36 বাদ দিলে পেয়ে যাবো 64। 64 পেয়ে গেছি। তো 64 পেয়ে গেছি মানে এইটা আর এইটা মিলিয়ে 64, এবং এই দুটো বাহু সমান। দুটো বাহু সমান মানে কি 64কে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও, কাটাকুটি হয়ে কত হবে 32, 32। অর্থাৎ এটা 32, এটাও 32। অ্যান্সার পেয়ে গেলাম, অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। বোঝা গেছে তো? নেক্সট কোয়েশ্চেন চলো দেখো নাম্বার 3। Two sides of an isosceles triangle are 12.5 and semi each, অর্থাৎ প্রত্যেকটা যে সমান বাহু আছে, আইসোসেলস মানে সমদ্বিবাহু ত্রিভুজ, সেম কনসেপ্ট। সমদ্বিবাহু ত্রিভুজ ধরো এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বির সাথে এসি বাহুটা সমান। এগুলো 12.5 করে, 12.5 করে। আর বলা আছে হোয়াট দ্য থার্ড সাইড, থার্ড সাইড মানে ভূমি, ভূমি দেওয়া আছে 20 সেমি। তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা নির্ণয় করো। সাপোজ আমি এখানে একটা জিনিস আসছি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রফলের সূত্র স্যার বারবার ভুলে যাই, তাহলে এখানে আমি কি করতে পারি? তো এখানে তাহলে দেখো, যখন যখন তুমি সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র ভুলে গেছো, এই মুহূর্তেও তুমি ভুলে গেছো, দেখো হয়তো তুমি এখন করছো, করতে বসে ভুলে গেছো, তোমাকে কিন্তু বইয়ের সাহায্য নিতে হচ্ছে। তো এর জন্য বাঁচবে কি করে? এর জন্য বাঁচার উপায় হচ্ছে বিষমবাহু ত্রিভুজের কনসেপ্ট লাগিয়ে দাও। কেন? কারণ এখানে কাছে তোমার কাছে তিনটে বাহু জল জল করছে, তাহলে তুমি করতেই পারো। তুমি এস বার করো। এস মানে কত হবে? 12.5 প্লাস 12.5 প্লাস 20/2, তাই না? তাহলে কত হবে? 12.5 আর 12.5 মানে 12.5, 25, 25 আর 20 যোগ করলে হয় 45। তাহলে এটা পাবে তুমি 45/2। 45/2 তুমি পেতে পারো। 45/2 পেলে তুমি কত পাবে? এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও কত পাবে? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 10, 22.5 পেয়ে গেছো। দেখো এটা আমি কাজে লাগাবো এবার, সেই রুট ওভার অফ ওই সূত্র, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ। এখানে এস মানে 22.5 ইন্টু এস মাইনাস এ, মানে অর্থাৎ 22.5 থেকে 12.5 যদি তুমি বাদ দাও, এখানে দেখে নাও 22.5 থেকে 12.5 যদি বাদ দাও, 0, 0, 1, 10 পাবে। তাহলে এটা হচ্ছে 10। পরেরটাও বি মানেও 10, ধরো এটা এ, এটা বি, এটা সি। এবার হচ্ছে এস মাইনাস বি, এস মাইনাস বি মানে তাহলে 10ই হবে, কারণ 12.5 বিয়োগ দিতে হবে, ইন্টু এস মাইনাস সি, অর্থাৎ 22.5 থেকে সি মানে 20 বাদ দাও, 20 বাদ দিলে কত পাবে? 2.5। এখান থেকে দেখো ক্যালকুলেশন পেয়ে যাবে। কিভাবে স্যার ক্যালকুলেশন পাবো? এটা সরি 1 মিনিট দাঁড়াও, এটা যদি আমি দশমিক তুলে দিই তলায় আসবে 10, এটাও দশমিক তুলে দিলে তলায় আসবে 10। তাহলে ওপরের এই 10, এই 10 কেটে গেল, এই 10, এই 10 সাথে কেটে গেল। তাহলে ভেতরে কি পেলে? 225 ইন্টু 25। তো 225-এর বর্গমূল কত স্যার? 15। আর 25-এর বর্গমূল কত স্যার? 5। তাহলে 5 ইন্টু 15, 5 15 75 সেমি স্কোয়ার হয়ে গেল অ্যান্সার। অর্থাৎ আমি সমদ্বিবাহু ত্রিভুজ ভুলে গেছি, আমার মনে রাখা মানে মনে রাখতে পারছি না এরিয়া কি হবে, যার জন্য আমার বাঁচোয়া একটা উপায় কি হলো, আমি বিষমবাহু ত্রিভুজের কনসেপ্ট দিয়ে অঙ্ক করে দিলাম। অর্থাৎ বিভিন্ন রকম জিনিস বিভিন্ন রকম ভাবে করা যায়, সেইগুলো তোমাদের ক্লাসের মধ্যে বোঝাচ্ছি, ঠিক আছে? তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিওগুলো এইরকম যখন আসবে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। চলো ইলেকট্রিক চলে গেছে, আমাকে আর দেখা যাবে না, আমি এটা স্কিপ করে নিচ্ছি, ঠিক আছে? আমার ভিডিওটাকে সরিয়ে নিলাম। চলো এমনি ক্লাসটা করা যাক। চলো দেখো এটা কোয়েশ্চেনটা কি বলেছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু বেসড অন দ্য ফলোইং ডায়াগ্রাম, অর্থাৎ এই যে ছবিটা দেখতে পাচ্ছ কে এল এম একটা ত্রিভুজ দেখা দেওয়া আছে, ঠিক আছে? কে এল এম একটা ত্রিভুজ দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা এই ত্রিভুজটা, সরি দেখতে পাচ্ছ? এই ত্রিভুজ অনুযায়ী চারটে এই পাঁচটা যে অপশন দেওয়া আছে, এই পাঁচটা অপশনের মধ্যে কোনটা সঠিক? তো আমি একটা এই ত্রিভুজটাকে আবার পাশে এঁকে তোমাকে দেখাচ্ছি, এইটা যেটা দেওয়া আছে।
কি আছে কে এল এম। দেখো এই কোণটা দেওয়া আছে 55 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এটা একটা তো সমকোণী ত্রিভুজ, এটা আবার দেখো সমকোণের চিহ্ন দেওয়া আছে, তাহলে মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা কত? এটা কত হবে? 90 মাইনাস 55 কত হবে? এটা হচ্ছে 35 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি। যে কোণটা ছোট হয় তার বিপরীত দিকের বাহুটা বড় হয়। এটা আমরা আগে পড়েছি, হাইট অ্যান্ড ডিস্টেন্সে তোমাদের পড়েছি। ধরো 35 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা আছে এই বাহুটা তাহলে বড় হবে, ছোট কোণের বিপরীত দিকের বাহু বড় হচ্ছে, অর্থাৎ এল এম এই বাহুটা বড়। কার থেকে বড়? বড় কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে এই বাহুটার থেকে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এইটার উল্টো দিকে হচ্ছে কে এল, তাহলে কে এল। ঠিক আছে, কি বললাম? হুম, কে এল। তাহলে দেখা যাচ্ছে কে এল বাহুটা ছোট, কিন্তু কে এল বাহুটা ছোট, এল এম বাহুটা বড়, এল এম গ্রেটার দেন কে এল। বা উল্টো দিক থেকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কে এল বাহুটা এল এম এর থেকে ছোট। এটা কোনো জায়গায় আছে কি চেক করে নাও। যখনই চারটে অপশন চেক করবে তখন তুমি দেখতে পাবে অপশন নাম্বার ডি তে আছে কে এল বাহুটা এল এম এর থেকে ছোট, এবং এটাই হয়ে যাবে অপশন নাম্বার ডি, হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। ঠিক আছে, ছোট কোণে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বাকি দুটো কোণ থাকে, সমকোণ ছাড়া যে দুটো কোণ থাকে সেই দুটো কোণের মধ্যে যে কোণটা ছোট তার বিপরীত দিকের বাহুটা বড় হয়, আর যে কোণটা বড় তার বিপরীত দিকের বাহুটা ছোট হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, জিকে থেকে কোয়েশ্চেন আছে নাম্বার 5। কি কোয়েশ্চেন আছে? নিচের কোণটি আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব হচ্ছে রিলেটিভ ডেনসিটি একক, আপেক্ষিক ঘনত্বের একক চাইছে। ঠিক আছে, কেজি পার মিটার, নো ইউনিট মানে কোনো একক নেই, কেজি পার মিটার স্কোয়ার আর কেজি পার মিটার কিউব। তো সঠিক উত্তর কি হবে? দেখো, যখনই তুমি ঘনত্ব করতে যাবে, ঘনত্বের একক, ঘনত্ব ডেনসিটি সমান এম বাই ভি, অর্থাৎ ভর বাই আয়তন। তো ভরের একক হচ্ছে কেজি, আয়তনের একক হচ্ছে মিটার কিউব। ঠিক আছে, কেজি পার মিটার কিউব, তাহলে কেজি ডট এম মাইনাস 3, এটা কিসের একক হলো? এটা ডেনসিটির একক মানে ভরের একক, কিন্তু সরি ঘনত্বের একক, কিন্তু এখানে তো ঘনত্ব চাইনি। চলো, এখানে তো ঘনত্ব চাইনি, এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, তার উপরে হচ্ছে বস্তুর ঘনত্ব, ওই বস্তুটার ঘনত্ব। কোনো বস্তুর যদি আপেক্ষিক ঘনত্ব বার করতে চাই তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক ভরের যে জলের ঘনত্ব তার উপরে বস্তুর একক ভরের ঘনত্ব দিতে হবে, দিলে আমি আপেক্ষিক ঘনত্ব পাবো। তাহলে দুটোই ওপরেও ঘনত্বের একক নিচেও ঘনত্বের একক কেটে যাবে, সেই জন্য আপেক্ষিক ঘনত্বের কোনো একক থাকে না। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, নো ইউনিট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 বলছে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যে হাইড্রোলিক ব্রেক এর ব্যবহার করা হয় তা কোন নীতির ওপর কাজ করে? হাইড্রোলিক ব্রেক যেটা আছে তা কোন নীতির ওপর কাজ করে? চারটি অপশন আছে, বার্নৌলির নীতি, পাস্কেলের সূত্র বা পাস্কেলের নীতি বা পাস্কালস ল, নিউটনের সূত্র বা নিউটনস ল, নাকি আর্কিমিডিস প্রিন্সিপাল। কিসের ওপর কাজ করে হাইড্রোলিক ব্রেক? দারুণ কোয়েশ্চেন, এগুলো রিসেন্ট একদম পরীক্ষায় আসা, রিসেন্ট কোনো একটা পরীক্ষা থেকে আমি দিয়েছি কোয়েশ্চেন গুলো। তো চলো, হাইড্রোলিক ব্রেক নির্ভর করে অপশন নাম্বার বি, পাস্কালের যে চাপের সূত্র আছে, পাস্কালের চাপের সূত্রের উপর এইটা নির্ভর করে হাইড্রোলিক ব্রেক। তো হাইড্রোলিক ব্রেকে দেখবে ফ্লুইডের ওপর, তো দেখবে একটা স্মল পিস্টনে মানে পাস্কালের চাপের সূত্র অনুযায়ী একটা স্মল পিস্টনের ওপর যদি বল প্রয়োগ করা হয়, সেই বলটা যেটা ফ্লুইডের মধ্যে আছে তো ফ্লুইডের চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, এবং ওই বলটাই বড় পিস্টনে গিয়ে বিশাল পরিমাণে একটা প্রেসার তৈরি করে ধাক্কা দেয়। তো এই জিনিসটাই কাজে লাগিয়ে হাইড্রোলিক ব্রেক তৈরি করা হয়েছে পাস্কালের চাপের উপর ভিত্তি করে। এটা অ্যাকচুয়ালি তরলের চাপ কিন্তু, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোনটি একটি ভেক্টর রাশি? নিচের কোনটি একটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি মানে কি? স্কেলার রাশি। রাশি দুই প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশির মান আছে কিন্তু কোনো দিক নেই, অথচ ভেক্টর রাশির মান এবং দিক দুটোই আছে। তো সেক্ষেত্রে চারটে অপশন দেওয়া আছে, বল, তাপমাত্রা, ভর, দূরত্ব। ইংলিশে দেওয়া আছে ফোর্স, টেম্পারেচার, মাস মানে ভর, মাস মানে কিন্তু ওয়েট নয়, মাস মানে ভর, ডিস্টেন্স মানে দূরত্ব। দেখো, এটা সঠিক উত্তর কি হবে? ভেক্টর রাশি। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, বল বা ফোর্স।
ফোর্স মানে কি, ফোর্স বা বল মানে কি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ পি সমান এম এফ বলতে পারি আমরা। এফ তো নির্দিষ্ট তো ভর আছে, ভরের কোনো দিক নেই, ভর একটা ভেক্টর স্কেলার রাশি ভর, কিন্তু ত্বরণ যে অভিকর্ষজ ত্বরণ, এই ত্বরণটা কি ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে। তাহলে যেহেতু এর সাথে স্কেলারের সাথে ভেক্টরের গুণ হচ্ছে, তাহলে ভেক্টর রাশি আমরা পেয়ে যাব। তো ফোর্স বা বল হলো এখানে ভেক্টর রাশি। টেম্পারেচার বা তাপমাত্রা এর মান আছে, এর কোনো দিক নেই, আমরা কখনোই বলতে পারি না আমার ডান দিকে তাপমাত্রা 30 ডিগ্রি, বাঁ দিকে তাপমাত্রা 20 ডিগ্রি, কখনোই এসব বলা যায় না। ডান দিকে ভর 10 কেজি, বাঁ দিকে ভর 10 কেজি, উপর দিকে ভর 20 কেজি, এরকম কখনো বলা যায় না। একইভাবে দূরত্বের ক্ষেত্রে ডান দিকে দূরত্ব বাঁ দিকে দূরত্ব নয়, দূরত্ব দূরত্বই হয়, এর একটা নির্দিষ্ট খালি মান আছে, কোনো দিক নেই। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। দেখো নাম্বার 9 কোয়েশ্চেন কি বলছে। নাম্বার 9, কোন দেশে সর্বপ্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন? শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, জাপান এবং ফ্রান্স। চারটি অপশন আছে, ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? সর্বপ্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, এটা অ্যাকচুয়ালি 1960 সালে হয়েছিল। 1960 সালে কোন দেশের প্রধানমন্ত্রী জানো? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং সিলিয়ন এবং শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাই বলা যায়, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন প্রথম মহিলা। অপশন নাম্বার এ, মানে প্রথম মহিলা হিসাবে প্রধানমন্ত্রী হয়েছে। তো আমাদের ভারতের মহিলা রাষ্ট্রপতি প্রথম হয়েছিলেন শ্রীমতী প্রতিভা পাতিল, তো সেরকমই শ্রীলঙ্কাতেই প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিল, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন দেখো আবার একটা জিকে থেকে কোয়েশ্চেন। রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান কি? রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান কি? চারটি অপশন, মিথানল, ইথানল, ফর্মালডিহাইড, কার্বলিক অ্যাসিড। দারুণ কোয়েশ্চেন, কারণ রেকটিফাইড স্পিরিট থেকে বারবার কোয়েশ্চেন আছে। তো রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান হচ্ছে ইথানল, ইথানল, ইথানল হচ্ছে রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান। দেখো 95.57% ইথাইল অ্যালকোহলের সাথে, ইথাইল অ্যালকোহলের সাথে জল মেশানো হয়। জল কত পার্সেন্ট জল? তাহলে পড়ে থাকছে 4.43%, হ্যাঁ 4.43% জল মেশানো হয়, মিশিয়ে রেকটিফাইড স্পিরিট তৈরি করা হয়। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে এই কোশ্চেনটার সঠিক উত্তর। চলো আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো আকরিক থেকে, যে কোনো ধাতুর আকরিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো ধাতুর আকরিক। এখানে বলছে ম্যালাকাইট কোন ধাতুর আকরিক, ঠিক আছে? ম্যালাকাইট কোন ধাতুর আকরিক? তো ম্যালাকাইটের সংকেতটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, একবার চেক করে তোমরা দেখে নিও। আমার মনে হচ্ছে CuCO2OH2, ঠিক আছে? CuCO2OH2 এরকম হবে। এটা সিইউটা কত, দুভাগ থাকতে পারে মনে হচ্ছে, এবার দেখে নেবে চেক করে। এই মুহূর্তে মনে নেই, যতটুকু মনে আছে ততটুকু বললাম। CuCO2OH2 এটা হচ্ছে ম্যালাকাইট। তো বুঝতেই পারছো, এইখান থেকে বুঝতে পেরে যাচ্ছ যে কোন ধাতুর আকরিক। এটা আমাকে আর বলতে হবে না, এখান থেকে তোমরা উত্তর পেয়ে যাবে, যার বুদ্ধি আছে পেয়ে যাবে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন। তো ক্যালসিয়াম Ca, ম্যাগনেসিয়াম Mg, কপার Cu, আয়রন Fe। এখান থেকে বুঝতেই পারছো ম্যালাকাইট যদি CuCO2OH2 হয়, তাহলে এটা হয়ে যাবে কপারের আকরিক। অপশন নাম্বার সি, কপার বা তামার আকরিক। সেরকম ভাবে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড, লোহার আকরিক ম্যাগনেটাইট, হেমাটাইট। তো এই সমস্ত যে আকরিক গুলো আছে, কোনটা কার আকরিক, তা সেই সমস্ত গুলোকে কি বলে, অবশ্যই তোমরা খাতায় নোট করে মাথায় রাখবে, মনে রাখবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দার্শনিকের ভুল। দার্শনিকের ভুল অনেক পরীক্ষাতেই পড়েছে, তো দার্শনিকের ভুল কাকে বলা হয়? দেখো এখানে চারটি অপশন আছে। জেডেনও, জেডেনও মানে জিঙ্ক অক্সাইড, সিএও ক্যালসিয়াম অক্সাইড, এমজিও ম্যাগনেসিয়াম অক্সাইড, Fe2O3 আয়রনের অক্সাইড, ঠিক আছে? তো দেখো দার্শনিকের উল হচ্ছে জিঙ্ক অক্সাইড, অপশন নাম্বার এ, জেডেনও জিঙ্ক অক্সাইড। এবং মনে রাখবে জিঙ্ক অক্সাইড একটা পরীক্ষায় এটাও পড়ে, জিঙ্ক অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড বলতে স্যার, উভধর্মী অক্সাইড বলতে যার মধ্যে অ্যাসিড এবং ক্ষার দুটোরই ধর্ম বর্তমান থাকে, সেটাকেই বলা হয় উভধর্মী অক্সাইড।
জেডেনও ছাড়াও আর একটা উভধর্মী অক্সাইড আছে, সেটা হচ্ছে Al2O3। এই দুটো উভধর্মী অক্সাইড অবশ্যই মনে রাখবে। চলো এরপর আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে লোহা এবং কার্বন মিশিয়ে ড্যাশ তৈরি করা হয়। চারটি অপশন দেওয়া আছে। দেখো এখানে যে আছে রাংঝাল। রাংঝাল কোনো কিছুতে ঝালতে কাজে লাগে, লোহার সঙ্গে লোহা ঝালতে রাংঝাল কাজে লাগে। চারটি অপশন আছে, স্টিল আছে, ব্রোঞ্জ আছে, পিতল আছে, রাংঝাল আছে। লোহার সঙ্গে তুমি যদি কার্বন মেশাও তো লোহাটা আরো রিফাইন হবে, মানে শক্ত হবে আরো। তো সেটাকে কি বলা হবে? কাঁচা লোহা খুব সহজেই ভেঙে যেতে পারে, কিন্তু কিন্তু যখনই সেটার সাথে কার্বন মিশিয়ে দেবো তো লোহাটা তখন কিসে পরিণত হবে? স্টিলে পরিণত হবে। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর ব্রোঞ্জ আর পিতল মনে রাখতে গেলে মনে রাখবে কোটিকোজি, মনে রাখবে কোটিকোজি। স্যার কোটিকোজি বুঝলাম না। কোটি মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে কপারের সঙ্গে টিন মেশালে, কপারের সঙ্গে টিন মেশালে সেই জন্য কোটি। কপারের সঙ্গে টিন মেশালে পাওয়া যাবে ব্রোঞ্জ। আর কোজি, কপারের সঙ্গে যখনই তুমি জিঙ্ক মেশাবে তখনই পেয়ে যাবে তুমি পিতল। অর্থাৎ তামার সঙ্গে দস্তা মেশালে তুমি পেয়ে যাবে পিতল। তাহলে কোটি কোজি মনে রাখার উপায় হচ্ছে ব্রোঞ্জ পিতল। কোটি কোজি ব্রোঞ্জ পিতল, এটাকে মনে রাখলেই হয়, কারণ অনেক সময় পরীক্ষায় দিয়ে ফেলে যে পিতলের মধ্যে কোনটা থাকে, কোন কোন। তখন কপার আর জিঙ্ক দেবে, কপার আর টিন টিন দেবে, কপারের সাথে অন্য কিছু দিয়ে দেবে, এইভাবে অপশন দিয়ে দেবে। তো তার জন্য গুলিয়ে যেতে পারে। তো মনে রাখার উপায় হচ্ছে কোটিকোচি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কার্বাইড বাতিতে। দেখো কার্বাইড বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? তোমরা জানো আমরা কার্বাইড গ্যাস এমনিই পড়ি। তো কার্বাইড গ্যাসিতেও একটা দাহ্য গ্যাস নিশ্চয়ই ব্যবহার করা হবে। তো সেই গ্যাসটা কি গ্যাস সেটা বলতে হবে। চারটি অপশন দেখতে পাচ্ছ তোমরা। প্রথমেই আছে CH4, সেটা হচ্ছে কি? মিথেন গ্যাস। তো মিথেন গ্যাস কিন্তু কার্বাইড বাতিতে ব্যবহার করা হয় না। কার্বাইড বাতিতে ব্যবহার করা হয় অ্যাসিটিলিন গ্যাস। অ্যাসিটিলিন গ্যাস, ঠিক আছে, সেটা হচ্ছে C2H2। C2H2 হয়ে যাবে সঠিক উত্তর। কার্বাইড বাতিতে ব্যবহার করা হয়। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, আবারই অঙ্ক থেকে কোয়েশ্চেনটা দিয়েছে। দেখো কি কোয়েশ্চেন আছে, ভালো কোয়েশ্চেন। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 140 মিটার, 160 মিটার। তারা একই দিকে যাচ্ছে 35 কিলোমিটার প্রতি আওয়ার ঘন্টা বেগে আর 17 কিলোমিটার প্রতি আওয়ার ঘন্টা বেগে। তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো সে একই দিকে যাক আর দুদিকেই যাক, দুবারই মানে একই দিকে গেলে, যখন একই দিকে যাচ্ছে তখন যেটা স্পিড বেশি, যেটা স্পিড কম তাকে টপকাবে, মানে যেটা হাই স্পিড ট্রেন সেটা লো স্পিড ট্রেনকে টপকাবে। আর যখন দুজন বিপরীত দিকে যাবে একে অপরের বিপরীত দিকে, তখন স্পিডটা আবার বেড়ে যাবে, মানে আপেক্ষিক গতিবেগ অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গিয়ে কিন্তু পেরোতে টপকাতে তো দুটো ট্রেনকেই হবে, কারণ যতক্ষণ না টোটাল দুটো ট্রেনের দৈর্ঘ্যকে টপকাচ্ছ ততক্ষণ কেউ কাউকে ক্রস করবে না, ঠিক আছে। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 160 মিটার, একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 140 মিটার। তাহলে টোটাল কভার করতে গেলে বা টপকাতে গেলে ডিস্টেন্সটা কত পেরোতে হবে? 160 প্লাস 140, অর্থাৎ 300 মিটারের ডিস্টেন্সটা ক্রস করতে হবে। কিন্তু যখন আমরা জানি আপেক্ষিক গতিবেগের সূত্র অনুযায়ী যখন দুটো ট্রেন একই দিকে যায় তখন এদের আপেক্ষিক গতিবেগ মাইনাস হয়ে যায়। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে? স্পিড, আপেক্ষিক স্পিড কত হবে? 35 মাইনাস 17 মানে হয়ে যাবে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার এখানে দেখো, এখানে কিলোমিটার প্রতি ঘন্টা, এখানে মিটার প্রতি আছে। তাহলে স্পিডটাকে আগে আমাকে নিয়ে যেতে হবে মিটার পার সেকেন্ডে। তাহলে 18 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5-এর 18 দিয়ে কাটাকুটি করতে হয়। 18 কেটে গেল 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা টাইম বার করতে হবে যে কত টাইমে পেরোবে কোন ডিস্টেন্সটা, দুটো ট্রেনেরই ডিস্টেন্স, কারণ নালে ক্রস করা যাবে না। একে অপরকে পেরোতে গেলে টোটাল দুটো ট্রেনের দৈর্ঘ্য কিন্তু ক্রস হয়। তাহলে টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড, টোটাল তার মানে 300 মিটার ক্রস করবে। 300 মিটার জায়গাটা মানে টোটাল দূরত্ব অতিক্রম করবে। স্পিড কত? 5 মিটার প্রতি সেকেন্ডটা উপরে বসে গেল। তাহলে মিটার মিটার কেটে গেল, 5-60 300, অর্থাৎ 60 সেকেন্ড লাগবে ট্রেনটাকে ক্রস করতে। অপশন নাম্বার এ হয়ে যাবে এটার সঠিক উত্তর, ঠিক আছে। সকলের ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা নেই। এরপর আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখা যাক। বলছে 1951 সালে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভালো কোয়েশ্চেন, অনেকবারই পরীক্ষায় পড়ে এবং পড়ছেও।
1951 সালে প্রথম এশিয়ান গেমস। দেখো খেলাধুলা থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে, এটা একদম 100%। তো চারটি অপশন আছে, নিউ দিল্লি ভারত, ম্যানিলা ফিলিপিন্স, ফিলিপিন্স, টোকিও জাপান, জাকার্তা ইন্দোনেশিয়া। তাহলে সঠিক উত্তর কি হবে? 1951 সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল ভারতের নিউ দিল্লিতে। অপশন নাম্বার এ হয়ে যাবে এই কোয়েশ্চেনটার সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লাফিং গ্যাসের সংকেত কি? দেখো লাফিং গ্যাস একটা ইনটক্সিক গ্যাস। যখনই কেউ কারো শরীরের মধ্যে লাফিং গ্যাস প্রবেশ করে তখন সেই ব্যক্তি মানে আনন্দ পায়, হ্যাপিনেস আছে তার মধ্যে, যার জন্য সে হাসতে শুরু করে। ঠিক আছে, সেই আমরা বলি না হাসির টনিক, অ্যাকচুয়ালি হাসির টনিক বলতে এই লাফিং গ্যাস যদি নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে তখন আমাদের মনে একটা খুশির আভা চলে আসে, হ্যাপিনেস আছে, যার জন্য আমরা হাসতে শুরু করি। তো এইটি অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিলেন সেই যিনি অক্সিজেনের আবিষ্কর্তা জোসেফ প্রিসলে। জোসেফ প্রিসলেই আবিষ্কার করেছিলেন লাফিং গ্যাস। ঠিক আছে, মানে প্রথম লুক আউট করেছিলেন জোসেফ প্রিসলেই। তো লাফিং গ্যাসকে বলা হয় নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইডের সংকেত কি? NO2, নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, তো লাফিং গ্যাস, তো এই লাফিং গ্যাস এটাও আবিষ্কার করেছিলেন বললাম জোসেফ প্রিসলে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আছে ম্যাথ থেকে। দেখো কি ম্যাথটা কি কোয়েশ্চেন দেওয়া আছে, ভালো কোয়েশ্চেন। 1 লিটার ওজন, এক লিটার জলের ওজন 1 কেজি, অন্য একটি তরল পদার্থের 1 লিটারের ওজন 1.4 কেজি। এই দুটি তরলকে 3:2 অনুপাতে মেশানো হলে 1 লিটার মিশ্রিত দ্রবণের ওজন কত কেজি হবে? 1 লিটার মিশ্রিত দ্রবণের ওজন কত, মানে দ্রবণ তৈরি করতে হবে মিশ্রিত করে, অর্থাৎ 3:2 অনুপাতে, মানে তুমি যদি জল 3 লিটার নাও তাহলে তোমাকে অন্য তরল পদার্থটা নিতে হবে 2 লিটার। ঠিক আছে, তাহলে আমি নিলাম 3 লিটার জল আর 2 লিটার অন্য তরল, 2 লিটার অন্য তরল। আচ্ছা 1 লিটার জলের ওজন যদি 1 কেজি হয় তাহলে 3 লিটারের ওজন 3 কেজি। আর 2 লিটার এখানে যে পদার্থটা আছে সেটার 1 লিটারের ওজন 1.4 কেজি, তাহলে 2 লিটারের ওজন 2 × 1.4 মানে 2.8 কেজি। তাহলে টোটাল কত লিটার মেশালাম? টোটাল মেশালাম 3 + 2 5 লিটার মেশালাম, যার ওজন কত? ওজন কত? 5 লিটারের টোটাল ওজন কত? 3 + 2.8 হচ্ছে 5.8 কেজি। 5.8 কেজি। তাহলে 1 লিটারের ওজন কত? এই যে মিশ্রিত দ্রবণ হলো 5 লিটার যে মিশ্রিত দ্রবণ তার টোটাল ওজন 5.8, তাহলে 1 লিটারের ওজন কত? 5.8/5 কাটাকুটি করলে কত আসবে? 1.16, 5 × 16 = 80, তাহলে 1.16 কেজি। অপশন নাম্বার সি হয়ে যাবে এই অঙ্কটার সঠিক অ্যান্সার। ঠিক আছে, ওকে। দেখো লাইক করতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক তোমরা দেবে, লাইক না থাকলে নেক্সট ক্লাস করানোর কোনো মানসিকতা থাকে না। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোনো একটি পরীক্ষায় 60% ছাত্রছাত্রী ইংরাজিতে এবং 70% ছাত্রছাত্রী অঙ্কে পাস করে, এখানে পাস করার কথা বলছে, কিন্তু 20% ছাত্রছাত্রী উভয় বিষয়েই ফেল করে, অর্থাৎ অঙ্ক এবং ইংরেজি দুটো বিষয়ে ফেল করেছে। যদি মোট 2500 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে তাহলে কতজন পরীক্ষার্থী ওই পরীক্ষা দিয়েছিল? তো এটা কি করে বার করবে? দেখো উভয় বিষয়ে পাস যদি বার করতে হয়, উভয় বিষয়ে পাস যদি বার করতে হয় তাহলে এখানে আমার কি সূত্র আসবে? অ্যাকচুয়ালি 100 থেকে তো মাইনাস করতে হবে। কি মাইনাস করবো স্যার বুঝতে পারছি না। দেখো এখানে কি ব্যাপারটা হচ্ছে, 60%, এখানে দেখো এখানে বলেছে উভয় বিষয়ের কেসটা কি বলে এখানে দেখতে হবে। উভয় বিষয়ে কি বলেছে? উভয় বিষয়ে ফেল বলেছে, আর এগুলো সব পাস পাস দেয়া আছে। তাহলে যেখানে উভয় বিষয়ে ফেল দেয়া আছে তো ফেলটাকেই সবটাই করতে হবে ফেল। তাহলে সেক্ষেত্রে ইংলিশে যদি 60% পাস করে তাহলে ফেল কত ইংলিশে? ইংলিশে ফেল কত? 100 থেকে 60 বাদ দাও, তাহলে 40% ফেল। আবার ম্যাথে মানে অঙ্কতে কত পার্সেন্ট পাস? 70% পাস, তাহলে আমি ফেল বার করে নেব 100 - 70,
মানে 30% ফেল। তাহলে আমাকে যদি বার করতে হয় কি করতে হবে, এখানে তো 100 মাইনাস করলাম, তাহলে এর ভেতরে টোটাল হবে দেখো 40 প্লাস 30, এই ফেলটা ইংলিশে ফেল প্লাস অঙ্কে ফেল করলাম, মাইনাস উভয় বিষয়ে ফেল যেটা লেখা আছে 20%। এটা করলেই আমার উভয় বিষয়ে পাস বেরিয়ে যাবে। 100 মাইনাস, এটা হচ্ছে 40 আর 30 হচ্ছে 70, 70 থেকে 20 বাদ দিলে হয় 50। 100 মাইনাস 50 মানে 50% উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে পাস 50% বেরিয়েছে। এবার বলেছে যদি মোট 2500 জন উভয় বিষয়ে পাস করে, তাহলে 2500 জন মানে এখানে দেওয়া আছে 50%, তার মানে শর্তানুযায়ী 50% মানে যদি আমার 2500 জন হয়, আমাকে বার করতে হবে টোটাল কতজন। টোটাল মানে সবসময় 100% হয়। তো 100% মানে কত, 50 মানে 2500, তাহলে 50-এর দ্বিগুণ হচ্ছে 100, তাহলে 2500-এর দ্বিগুণ হচ্ছে 5000 জন। এটা হয়ে যাবে অ্যান্সার। 50% মানে 2500 হলে 100% মানে 5000। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে 5000 জন টোটাল পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। ভালো কোয়েশ্চেন এগুলো। চলো নেক্সট কোয়েশ্চেন আসছি, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। একজন বালিকাকে কোনো সংখ্যাকে 7-এর 8 দিয়ে গুণ করতে বলা হলো, কিন্তু সে ভুলবশত 7-এর 8 দিয়ে ওই সংখ্যাকে ভাগ করে ফেলেছে, যার ফলে প্রাপ্ত উত্তর সঠিক উত্তরের থেকে 15 বেশি হয়েছে। তাহলে সংখ্যাটি কত ছিল? তো সংখ্যাটা আমি জানি না, তুমি এখানে কি করতে পারো, অপশন টেস্ট করতে পারো ডাইরেক্ট, আর নাহলে এক্স ধরে করতে পারো। আমি অপশন টেস্ট করে একবার দেখাচ্ছি। তাহলে 56-কে 7-এর 8 দিয়ে গুণ করতে বলা হলে সঠিক উত্তর কত হওয়া উচিত ছিল? 7-7-49। কিন্তু সে কি করেছে, 56-কে 7-এর 8 দিয়ে ভাগ করেছে। ভাগ মানে এটা উল্টে যাবে, গুণিতক উপরে 8 নিচে 7, তাহলে 7-8 56 মানে 8-8 64। বোঝা গেল তো? আরে 56-কে ভাজিতক 7-এর 8 মানে এটা উল্টে গিয়ে 8-এর 7 64। 49-এর থেকে 65 কত বেশি স্যার? 15 বেশি। তাহলে এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কোয়েশ্চেনে বলা হচ্ছিল 15 বেশি, তাহলে 56 হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার এ। বাট যখন দেখবে এরকম অপশন টেস্ট করে দাও, অপশন টেস্ট করা একটা সহজ ব্যাপার আবার শক্ত ব্যাপার। কেন? কারণ এখানে অনেক সময় যেতে পারে। ধরো তুমি এ বি সি করে ট্রাই করছো, অপশন ডি তে গিয়ে মিলবে, তাহলে এ বি সি পর্যন্ত তোমাকে ট্রাই করতে হবে। ডিটা তখন নাই বা করলে, কারণ জানবে অপশন 3টে অপশন কাজ করেনি মানে অপশন ডিটা উত্তর হবেই, করে দেবে। বাট 3টে করতে গেলে, অপশন টেস্ট করতে গেলে অনেক সময় লেগে যাবে। যার জন্য একবার নর্মালি যদি দেখি, এক্স কে ধরো এক্স সংখ্যা, তাকে 7-এর 8 দিয়ে গুণ করতে বলা হলে আমার 7x/8 হওয়ার কথা ছিল, কিন্তু সে করেছে কি, ভাগ করেছে। তাহলে 7x, এক্স ভাজিতক 7-এর 8, এক্স ভাজিতক 7-এর 8 মানে কি এক্স গুণিতক 8-এর 7, তার মানে কত হচ্ছে এটা 8x/7। এটার থেকে এটা কত বেশি? 15 বেশি। অর্থাৎ শর্তানুযায়ী 8x/7 মাইনাস 7x/8 ইজিক্যাল টু 15। 7-8-56 লসাগু, 8-8-64 এক্স মাইনাস 7-7-49 এক্স ইজিক্যাল টু 15। তাহলে 15x/56 ইজিক্যাল টু 15। তাহলে 15 15 ক্যান্সেল হয়ে গেল, এক্স ইজিক্যাল টু 56 এটা হয়ে যাবে অ্যান্সার। তোমাদের যে পদ্ধতি ইচ্ছা তোমরা সেই পদ্ধতিতে করতে পারো। অর্থাৎ এর ক্ষেত্রে অপশন টেস্টটা ইজি হয়ে গেছে বলে দেখে মনে হচ্ছে স্যার প্রথম অপশন টেস্টটাই সহজ। বাট সব সময় আমাকে যেমনই তোমায় যতই শর্ট ট্রিক করি, যে অঙ্কটার ক্ষেত্রে যেটা বোঝাই না কেন, অবশ্যই আমাকে অ্যাকচুয়াল রুলসটাও বলে দিতে হবে সকল স্টুডেন্টের বোঝার জন্য। তো চলো আমরা আসি নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন আসছে রিজনিং থেকে। কি বলেছে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট রিজনিং আগামী দিনের জন্য এগুলো কি বলছে, এগুলো করতে গেলে প্রচুর সময় লাগে, এর কোনো শর্টকাট রুলস নেই, তোমাকে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে। এখানে বলছে যে যদি আমরা 4 এবং 5-কে ইন্টারচেঞ্জ করি, 4 এবং 5-কে ইন্টারচেঞ্জ করি, আর যোগ আর গুণকে ইন্টারচেঞ্জ করি, তাহলে কোনটা সঠিক? তাহলে আমরা একটা একটা করে 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 দেখবো। আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এ বা ডি অ্যান্সার হয়ে যায়, নাহলে বি বা সি এর মধ্যে হয়। তাহলে এ আর ডি একবার করে দেখবো, ঠিক আছে? তাহলে দেখো 5-এর জায়গায় 4 লিখতে হবে, তাহলে এটাকে লিখছি আমি কিভাবে লিখবো, 4, আর গুণের জায়গায় লিখতে হবে যোগ, তাহলে 4-এর জায়গায় 5, যোগের জায়গায় গুণ, 10 ইজিক্যাল টু 30 আসছে কি দেখবো। তো 4-5-20, না আগে সরি আগে গুণের কাজ হবে, যা কাজ হবে সব বদমাস রুলে, বদমাস রুলে। তাহলে 5-50 4 54 হচ্ছে, 30 আসছে না। পরেরটা দেখো, এটাতে কি লিখবো, 10 গুণিতকের জায়গায় লিখবো যোগ, 4-এর জায়গায় লিখবো 5, যোগের জায়গায় গুণ, 5-এর জায়গায় 4, এটা সমান 50 আসছে কি, 4-5-20 আর 10-এ 30 আসছে, এটাও হবে না। অপশন ডিটা ট্রাই করা উচিত ছিল, আমি সব কটা দেখাচ্ছি। অপশন সিটা 20,
প্লাসের জায়গায় গুণ, 5-এর জায়গায় 4 যোগ 5, এটাও 104 আসবে কি দেখো তো। তাহলে 4-5-এ 20 আর সরি 80 আর 5-এ 85 আসছে, হচ্ছে না। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম এ অপশনে না গেলে তখন ডাইরেক্ট ডি অপশনে যাবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই ধরনের কোয়েশ্চেন গুলো এইভাবেই সিলেক্ট করে অপশন গুলোকে। দেখবে ডিটা হয়তো মিলে যাবে। দেখো 5-এর জায়গায় বলছে 4 লিখতে, তাহলে তুমি লিখলে 4, যোগের জায়গায় লেখো গুণ তারপরে 15, আর এই গুণের জায়গায় লেখো যোগ তারপর লেখো 4, কত হয় দেখো। কি হলো, এটাও তো আসছে না। 5-এর জায়গায় 4 গুণিতক, যোগের জায়গায় তো গুণ লিখলাম, তারপরে 15 ইন্টুর জায়গায় যোগ, তাহলে 4-15 60 আর 4-এ 64 হচ্ছে। 64, এটাও তো এলো না। আচ্ছা কোথাও ভুল হয়েছে কি একবার দেখে নিতে, চেক করে। 4 + 5 গুণিতক 10, ঠিক আছে। 5-10-এ 50 আর 4-এ 54, হলো না। অপশন বিটা 10 ইন্টু 4-এর জায়গায় 5 যোগের জায়গায় গুণ, 4-5-এ 20 আর 10-এ 30 আসার কথা, হচ্ছে না। 20 ইন্টু 5-এর সরি 20 যোগের জায়গায় ইন্টু 5-এর জায়গায় 4 প্লাস 5, 4-20 80 আর 5-এ 85, এটা তো একটাও আসছে না। তাহলে এখানে এটা অপশন কোনো জায়গায় ভুল দিয়েছে, অপশন মনে হচ্ছে কোনো জায়গায় ভুল আছে, ঠিক আছে। তোমরা যদি এখান থেকে কোনো জায়গায় খুঁজে পাও যে কোনো জায়গায় সঠিক হচ্ছে বা খুঁজে পাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে। আচ্ছা আগের দিনের এখানে বলে দিচ্ছি, আগের দিনে দিয়েছিলাম দ্য জাঙ্গাল বুক রুডিয়ার্ড কিপলিং, এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। সঠিক অ্যান্সার যারা অ্যান্সার করে তাদের অত্যন্ত ধন্যবাদ। চলো আমরা আসছি নেক্সট কোয়েশ্চেন। এটাতে অপশন মনে হচ্ছে ভুল আছে, তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে, সেম কোয়েশ্চেন, এগুলোকে বলেছে দেখো কি আছে। যখন এরকম কোনো স্টেটমেন্ট আসবে বলবে কোন স্টেটমেন্টটা ঠিক, তাহলে এটাকে একবার ট্রাই করব। 3 + 2, আচ্ছা প্লাস ডিনোটস ভাগ, তাহলে একবার দেখে নি 3 ভাগ 2, ঠিক আছে। গ্রেটার দেন আছে, গ্রেটার দেন ডিনোটস হচ্ছে যোগ, যোগ দিলাম যোগ 4 সমান কত আসছে দেখি, 9 9, আচ্ছা তারপরে আছে প্লাস, প্লাস মানে ভাগ 3, লেস দেন মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ 1, কত আসে দেখি। এটা হচ্ছে 3-এর 2 + 4, এটা আসবে না ভগ্নাংশ, এটা 3 - 1 মানে 2 আসবে। অপশন নাম্বার এ কাটা। অপশন নাম্বার বি টাকে ট্রাই করব, অপশন বি টাকে ট্রাই করে, আচ্ছা ডি টাকে একবার ট্রাই করে দেখি যদি মিলে যায়। এখানে আছে 3, প্লাস মানে ভাগ 2, লেস দেন মানে কি, লেস দেন মানে বিয়োগ 4, আচ্ছা গুণিতক, গুণিতক দেয়া আছে কেন, গুণ মানে গুণ ডিনোটস গ্রেটার দেন, গুণ ডিনোটস গ্রেটার দেন মানে এই চিহ্নটা, তাহলে গুণের জায়গায় লিখলাম গ্রেটার দেন 9, প্লাসের জায়গায় ভাগ 3, লেস দেন মানে বিয়োগ 1, তাহলে কত হচ্ছে 3 কে সেই একই ব্যাপার 3-এর 2 -4 গ্রেটার দেন, এটা হচ্ছে 3 3 9 মানে 3 - 1 মানে 2, দেখছি এটা কত আসছে, এটা 2, 3 - 8, এটা তো হবে না, মাইনাস এ যাচ্ছে, এডি হবে না। একবার বি টাকে ট্রাই করব। 3 গ্রেটার দেন মানে কি, গ্রেটার দেন মানে প্লাস 2 গ্রেটার দেন মানে প্লাস 4 ইজিক্যাল টু 18 প্লাস মানে ভাগ 3 লেস দেন মানে বিয়োগ 2, তাহলে 3 আর 2 5 আর 4 9, আর এখানে হচ্ছে 18-কে 3 দিয়ে ভাগ করলে হয় 6, 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4, এটাও মিলছে না। এখানে 9 আসছে, এখানে 4 আসছে, মিলছে না। লাস্ট অপশন পড়ে আছে অপশন সি, এটাকে একবার জাস্ট দেখে নেবো, অপশন সি টাকে একবার দেখে নেবো কি আছে। 3 প্লাস মানে কি, প্লাস মানে ভাগ 2, লেস দেন মানে বিয়োগ 4, ইনটু মানে গ্রেটার দেন, ও সরি সরি ভুল হচ্ছে, 3 গ্রেটার দেন মানে হচ্ছে প্লাস 2, লেস দেন মানে হচ্ছে বিয়োগ 4, ইনটু মানে হচ্ছে গ্রেটার দেন 8, প্লাস মানে হচ্ছে ভাগ 4, লেস দেন মানে বিয়োগ 2, তাহলে 3 আর 2 5, 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1, গ্রেটার দেন 8 থেকে 4 বিয়োগ করলে হয় 2, ভাগ করলে হয় 2, 2 বিয়োগ 2 মানে 0, তাহলে 1 গ্রেটার দেন 0, এটা হয়ে যাচ্ছে একদম সঠিক অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। এই কোয়েশ্চেন গুলো কোনো রকম শর্টকাট হয় না, যত তুমি তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি হবে, আর না হলে পরীক্ষার হলে স্কিপ করে যেতে হবে সময় বাঁচাতে গেলে, এটা তোমার উপর ডিপেন্ড করছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। এই ধরনের কোয়েশ্চেন তোমরা অলরেডি পরীক্ষায় দেখেছো, এবং একসঙ্গে এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেন গুলো ধরো ইংলিশে আছে, বাংলার থেকে ইংলিশে এটা ভালো কোয়েশ্চেন, দেখতে সুবিধা হবে তোমার। দেখো
এগুলোকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। সেটা সাইজ অনুযায়ী হতে পারে, সেটা ভ্যালু অনুযায়ী হতে পারে, সেটা তার ডিগ্রি অনুযায়ী হতে পারে, বা সেটা কোনো একটা টাইম মানে সিকোয়েন্স অনুযায়ী হতে পারে, মানে ছোট থেকে বড় হওয়া ইত্যাদি হতে পারে। আমি সেটাই বলতে চাইছি। তো এখানে কিরকম লেখা আছে, কি প্রোভাইড করেছে। প্রথম অপশনটায় আছে বা প্রথম এতে আছে বার্থ মানে জন্ম, জন্ম, ডেথ মৃত্যু, ফুনিরাল যেটা হচ্ছে শবদাহ করা হয়, যেটা মানে পোড়ানো হয় যেটাকে শবদাহ, ম্যারেজ মানে বিবাহ, এডুকেশন মানে শিক্ষা। তো এটাকে যদি সাজাতে চাই, এটা কি দেওয়া আছে, এটা একটা হিউম্যান লাইফ সার্কেল দেওয়া আছে, হিউম্যান লাইফ সার্কেল দেওয়া আছে। তাহলে এটাকে সাজাও। তো প্রথমে একটা মানুষের জন্ম হয়, প্রথমে জন্ম হয়, আর জন্মের পরে কিন্তু মৃত্যু হয় না। দেখো, তাহলে প্রথমে জন্ম হয় মানে এ দিয়ে শুরু হবে, তো এ দিয়ে শুরু হবে, তো বি আর এ একদমই কেটে দিলাম, কোনো কাজে লাগবে না। জন্ম পাওয়ার পরে সে কি প্রথমে মৃত্যু হবে, না শবদাহ হবে, না বিবাহ হবে, না শিক্ষা পাবে? শিক্ষা মানে এখানে পুঁথিগত শিক্ষা বা বইয়ের শিক্ষা নয়, শিক্ষা মানে বেড়ে ওঠার শিক্ষা বা বড় হতে হতে শেখা শিক্ষা। তাহলে এরপর আসবে ই, জন্মর পর সে শিক্ষা পাবে, এবং শিক্ষা পেলে সে চাকরি বাকরি পেতে পারে, সে নিজের পায়ে দাঁড়াবে, স্ট্যান্ড করবে, তারপর তার বিবাহ হবে, অপশন নাম্বার ডি। এবং বিবাহ হলে মৃত্যু অনিবার্য, সকলেই তোমরা জানো। চলো, বিবাহর পরে এবার আসবে মৃত্যু, অপশন নাম্বার বি। আর তারপরে তাকে দাহ করে দেওয়া হবে, অপশন নাম্বার সি। তাহলে AED BC, AED BC অপশন নাম্বার সি তে আছে, AED BC, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, মাথায় রাখবে বিবাহ মানে মৃত্যু। না না, কি আর কি আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, কলেজ, চাইল্ড, স্যালারি, স্কুল, এমপ্লয়মেন্ট। এটাকেও একটা সাজাও, এটাকেও ঠিকভাবে সাজাও। ঠিক আছে, এটাকেও ঠিকভাবে সাজালে কি হবে, যদিও এখানে একটাই অপশন চোখে পড়ছে, যেটা অপশন নাম্বার বি তে চোখে পড়ছে। কেন স্যার? কারণ একটা দেখো শিশুর একটা বড় হওয়াটা দেখেছে, মানে দিয়েছে এখানে। প্রথমে একটা শিশু মানে চাইল্ড, সে কি হবে এখানে, কলেজ, প্রথমে কলেজ যাবে না, প্রথমে স্যালারি পাবে না, প্রথমে স্কুলে যাবে, প্রথমে স্কুলে যাবে তারপরে এমপ্লয়। আচ্ছা, স্কুলে যাবে, প্রথমে স্কুলে গেল, স্কুল পাস করে সে যাবে কলেজে, কলেজ মানে এ কলেজে গেল, কলেজে যাওয়ার পর কলেজ পাস করে সে চাকরি বাকরি পাবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট হবে। কিন্তু বর্তমান সিচুয়েশন খুবই খারাপ, কলেজ পাস করে চাকরি আর পাওয়া যা কি অবস্থা, যা অবস্থা আর কি, সেই অনুযায়ী খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। আর এমপ্লয়মেন্ট হওয়ার পরে সে স্যালারি পাবে, অপশন সি। তো এটা কোথায় আছে দেখো, BDAEC, অপশন নাম্বার বি হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। তো আশা করছি বুঝতে পেরেছো জিনিসটা। চলো নেক্সট কোয়েশ্চেন। এই যে রিজনিং গুলো আছে, দারুণ রিজনিং আছে, চেষ্টা করবে এটা বুদ্ধিদীপ্ত রিজনিং। ঠিক আছে, তো দেখো আস্তে আস্তে দেখবে ডেভেলপ করবে কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন আস্তে আস্তে পরীক্ষায় আনবে, যার জন্য এই ধরনের কোয়েশ্চেন গুলো এখন তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আগামী দিনেও ভালো ভালো এরকম রিজনিং এর কোয়েশ্চেন রাখবো, কারণ রিজনিংটা অনেকটা নাম্বার আছে কলকাতা পুলিশের। একজন পাখি শিকারীকে জিজ্ঞাসা করা হলো যে তার থলির মধ্যে কতগুলো পাখি রয়েছে। ইংলিশটা সঙ্গে সঙ্গে পড়বে। A bird shooter was asked how many birds he had in the bag. তো তখন সে কি উত্তর দিল? He replied that there were all sparrows but six, all pigeons but six, and all dogs but six. সরি, এখানে ডগস মানে টিয়া হবে, এটা প্যারটস হবে। ঠিক আছে, ডগস আর পাখি নয়। ঠিক আছে, তাহলে বলছে কি, তিনি উত্তর দিয়েছেন এখানে সমস্ত চড়াই পাখি আছে 6টা বাদে। আবার বলছে এখানে সমস্ত পায়রা আছে 6টা বাদে। আবার বলছে এখানে সমস্ত টিয়া আছে 6টা বাদে। তাহলে অ্যাকচুয়ালি তার ব্যাগে কতগুলো মোট পাখি আছে সেটা বলতে চাইছে। দারুণ কোয়েশ্চেন না? এই কোয়েশ্চেন গুলো অবশ্যই খুব ভালো কোয়েশ্চেন। কি কি আছে? 9টা, 18টা, 27টা, 36টা। তো তোমরা ভিডিওটা পজ করে অলরেডি করে নিয়েছো, এবার দেখে নাও কটা আছে টোটাল। অ্যাকচুয়ালি 9টা আছে, অপশন নাম্বার এ। কিভাবে দেখো, 9টাকে ভাগ করো, 9টা স্প্যারো, এই সরি 3টে স্প্যারো, 3টে স্প্যারো, 3টে হচ্ছে পিজিয়ন, 3টে পিজিয়ন, আর প্যারট 3টে, মানে টিয়া 3টে। তাহলে দেখো ও যখন স্প্যারোর কথা বলছে বাকি 6টাকে বাদ দিচ্ছে, আবার যখন পিজিয়নের 3টের কথা বলছে তখন স্প্যারো আর প্যারট এই 3 3 6কে বাদ দিচ্ছে, আবার যখন প্যারটের কথা বলছে তখন স্প্যারো আর পিজিয়ন 6টাকে বাদ দিচ্ছে। অর্থাৎ কত রকম স্টাইলে বললো।
ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে উত্তর। অ্যাকচুয়ালি বাকি আছে কটা, 9টা বাকি আছে, 3টে চড়াই, 3টে পায়রা আর 3টে টিয়া। ক্লিয়ার? দারুণ কোয়েশ্চেন, এগুলো বুদ্ধিদীপ্ত কোয়েশ্চেন। উল্টো পাল্টা যেন করে দিও না যে 3 6 18 বা 3 9 7 8 করে দিও না। ঠিক আছে, বুঝে করতে হয় এই কোয়েশ্চেন গুলো। পাজল কোয়েশ্চেন অ্যাকচুয়ালি রিজনিং এর, একটু এগুলো ভেবে বলতে হবে, অ্যাকচুয়াল ট্রুথটা বলতে হবে। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন, এটাও খুব ভালো কোয়েশ্চেন। আগে ইংলিশে বলে দিই, তারপর বাংলা বলে দেবো, বুঝতে পারবে। এ ম্যান উইয়ার সক্স অফ টু কালার্স, একটা মানুষ দুটো কালারে, দুটো রঙের মোজা পরে, মানে কখনো সে কালো রঙের পরে, কখনো ব্রাউন রঙের পরে, মানে বাদামি রঙের পরে, কালো আর ব্রাউন বাদামি রঙের পরে। হি হ্যাজ অল টুগেদার 20 ব্ল্যাক সক অ্যান্ড 20 ব্রাউন সক ইন এ ড্রয়ার। তার ড্রয়ারের মধ্যে 20টা কালো মোজা, কিন্তু পেয়ার নয়, 20টা টোটাল কালো মোজা আছে, 20টা টোটাল বাদামি মোজা আছে। ঠিক আছে, সাপোজ ধরো, হি হ্যাজ টু টেক আউট দ্য সক্স ইন দ্য ডার্ক, তাকে অন্ধকারে মোজাগুলো বার করতে। অন্ধকারে এখানে ডার্ক মানে বলতে চাইছে যে তাকে যদি আনমনস্ক ভাবে তাকে যদি বার করতে বলে, যে তুমি না দেখে বার করো, বা এরকম কিছু বলতে চাইছে যে তুমি বার করবে। এইবার তাকে, সে ধরো কোথাও যাবে, একটা কোনো প্রোগ্রামে যাবে, তো সেই জন্য সে মোজাটা পড়তে চাইছে না দেখে, মানে আনদেখায় পড়তে চাইছে। তাহলে সে মানে ড্রয়ার থেকে বার করবে না দেখে, যদি সে বার করে, অন্ধকারে বার করে বা না দেখে বার করে, এখানে কথা বলে যদি বার করে, তাহলে হাউ মেনি মাস্ট হি টেক আউট টু বি শিওর দ্যাট হি হ্যাজ এ ম্যাচিং পেয়ার। তাহলে সর্বমোট হলো বা সর্বাধিক হলো তাকে কটা মোজা বার করতে হবে ড্রয়ার থেকে একটা পেয়ার পেতে গেলে। পেয়ার মানে বুঝতে পারছো তো, মানে কালো মোজা হলে দুটো মোজা যেন কালো হয়, দুটো মোজা যেন কালো হয়, বা দুটো মোজা যেন বাদামি হয়, এরকম। তাহলে কটা মোজা বার করতে হবে? কোয়েশ্চেনটা দেখেই মনে হচ্ছে বাবা কি শক্ত ব্যাপার, কি শক্ত ব্যাপার, এই কোয়েশ্চেনটা দেখে মনে হচ্ছে। ঠিক আছে, 3টে 20টা 39টা, না না, নাকি বলা যাবে না, না মানে এখানে বলা যাবে না, এইভাবে বলা যাবে না। তো সঠিক উত্তর কি হবে? দারুণ কোয়েশ্চেন না? ভিডিওটা পজ করে 2 মিনিট ভেবে নাও, ভেবে নিয়ে তারপর আবার ভিডিওটাকে প্লে করে দেখো। ঠিক আছে, চলো। তো এটা সঠিক উত্তর কি হবে? অ্যাকচুয়ালি 3টে মোজা। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে অপশন নাম্বার এ, সে 3টে মোজা বার করলেই তার একটা পেয়ার পেয়ে যাবে। যদি বলো কেন, মিনিমাম মানে সর্বাধিক বলছি 3টে মোজা হলে যাবে, সর্বনিম্ন দুটো তো বার করতেই হবে, দুটো তো হলে হয়েই গেল। মানে কি বলতে চাইছি, এখানে বলছে যে তিনি সর্বমোট কতগুলো মোজা বের করলে একই বর্ণের এক জোড়া সঠিক মোজা পাওয়া যাবে, এটা বলতে চাইছে। তুমি বলো, সে যদি প্রথমে দুটো মোজা বার করলো অন্ধকারে হাতড়ে, এবং সেটাকে লাইটে নিয়ে গিয়ে দেখলো দুটোই কালো মোজা, তো মিটে গেল, সেটা পরে সে চলে যাবে। বা প্রথমেই অন্ধকারে হাতড়ে বার করে দেখলো যে দুটোই বাদামি মোজা, তাহলে সে এটা পরেও চলে যাবে, কারণ তার সঠিক পেয়ার পেয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটা পরে সে চলে গেল, দুটো বাদামি মোজা পরে কোনো অসুবিধা নেই, এক জোড়া করে পেয়ার পেয়ে যাচ্ছে। কিন্তু সাপোজ যদি না পায়, সাপোজ না পাওয়া মানে কি, সাপোজ না পাওয়া, প্রথমে যদি জোড়া পেয়ে যায় তো ভালো, দুটোর মধ্যে মিটে গেল, সর্বনিম্ন দুটো তো বার করতেই হবে। যদি দেখে একটা কালো, একটা কালো, একটা বাদামি, তখন সে কি করবে? তখন সেটা পড়তে পারবে না, তখন সে ওই ড্রয়ারটা খুলে আরো একটা মোজা বার করবে। এবার সেই মোজাটা যদি কালো হয়, তাহলে কালোর সাথে ওই মোজাটা পেয়ার করে পড়তে পারলো, হয়ে গেল। আর সেই মোজাটা যদি বাদামি হয়, তাহলে বাদামি মোজাটার সঙ্গে সেই মোজাটা পরে চলে গেল। অর্থাৎ সর্বাধিক 3টে, 3টের বেশি দরকার নেই, 3টে মোজা বার করলেই হয়ে যাবে। নর্মাল তো দুটো হলেই হয়ে যায়, যদি মিলে যেত হয়ে যেত, কিন্তু সর্বাধিক যদি দুটো, সাপোজ প্রথম পেয়ারটাই বার করলো যেটা একটা কালো একটা বাদামি, তখন দ্বিতীয়টা মানে তৃতীয়টার প্রয়োজন হবে, তৃতীয় একটা মোজা বার করে দেখবে সেটা কালো হলে কালোর সাথে কালো ম্যাচ করবে, বা সেটা যদি বাদামি বেরোয় বাদামির সাথে বাদামি ম্যাচ করবে। ডান? যদি ভালো লাগে এই ধরনের কোয়েশ্চেন আবার নেক্সট ক্লাসে রাখবো, কিন্তু লাইক না থাকলে, শুধুমাত্র ভিডিও দেখলে আর ভিডিও দেবো না। আমার বাবা 20 জনের পেড ক্লাসই ভালো, আমার কাছে যারা 20 জন পড়ে, 30 জন পড়ে, একটা ব্যাচে 50 জন আছে, ও যথেষ্ট। আমার ইউটিউবে আসার কোনো প্রয়োজন নেই। ইউটিউবে আসে আমি ভালোবেসে তোমাদেরকে অনেক কিছু মানে শেখানোর জন্য, দেওয়ার জন্য, কিছু প্রোভাইড করার জন্য। কিন্তু আমার একটা মাত্র খিদে হচ্ছে, সেটা হচ্ছে লাইক। শুধুমাত্র ভিডিও দেখে চলে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত, লাইক দেবে না, যার জন্য আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। 1000টা দেখলে সেখানে কত মানে লাইক থাকে, 40 70 জন লাইক থাকে, অথচ 500 জন কিন্তু মুনাফাটা নিচ্ছে, লাইক দিচ্ছে 70 জন, বাকি 430 জন কিন্তু পাব লাগবে। নেক্সট কোয়েশ্চেন, চলো কি বলছে দেখি। এই কোয়েশ্চেনটাও ঠিক তেমনই, ভালো করে ভেবে বলো। এ গ্রুপ অফ
1200 of person consisting of captains and soldier। ধরো একটা ট্রেনে করে ইন্ডিয়ান সোলজাররা যাচ্ছে, যেখানে তাদের ক্যাপ্টেন আছে, যেমন একজন ক্যাপ্টেন আছে আর বাকি সব সেনারা আছে। কারণ সবাই তো আর ক্যাপ্টেন নয়, সবাই ক্যাপ্টেন হয় না, সেনারা সৈনিক এমনি নর্মাল সৈনিক থাকবে, আর তার সঙ্গে একজন করে ক্যাপ্টেন থাকবে। এখানে বলেছে ফর এভরি 15 সোলজার্স দেয়ার ইজ ওয়ান ক্যাপ্টেন। প্রত্যেক 15 জন সৈন্য পিছু একজন করে ক্যাপ্টেন রয়েছে। তাহলে দ্য নাম্বার অফ ক্যাপ্টেন ইন দ্য গ্রুপ, তাহলে ওই গ্রুপে টোটাল কতজন ক্যাপ্টেন রয়েছে সেটা জানতে চাইছে। তো দেখো প্রতি 15 জন পিছু একজন করে ক্যাপ্টেন আছে, আর টোটাল 1200 জনের মধ্যে তো অনেকে কি করবে, 1200 তাকে ভাগ করে দেবে 15 দিয়ে, 8 15 120, 80 জন হয়ে যাবে অ্যান্সার। এবং 80 জন করলে অ্যান্সার ভুল হয়ে যাবে। কেন স্যার? কারণ 15টা সেনা প্লাস একজন ক্যাপ্টেন, তাহলে 15 একের টোটাল 16 জনের এক একটা গ্রুপে 15 জন সোলজার আর একজন ক্যাপ্টেন, তাহলে গ্রুপ হচ্ছে একটা করে 16 জনের নিয়ে গ্রুপ হচ্ছে। তাহলে টোটাল 1200 জন থাকলে কটা ওরকম গ্রুপ থাকবে বা কটা ক্যাপ্টেন থাকবে? এক একটা গ্রুপে একটা করে ক্যাপ্টেন, তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে। 7 16 112, 5 16 80, অর্থাৎ 75 জন ক্যাপ্টেন আছে। অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝে গেল? চলো নেক্সট কোয়েশ্চেন। সেম কোয়েশ্চেন, এটা দেখি তোমরা করতে পারো কিনা, না হলে তোমাদেরকে এটা হোমওয়ার্ক দেবো। তো চলো করার চেষ্টা করে দেখো। এ পাইনাপেল কস্ট 7 রুপিস ইচ, মানে প্রত্যেকটা পাইনাপেলের দাম 7 টাকা করে। আর এ ওয়াটারমেলন কস্ট 5 রুপিস ইচ, এক একটা তরমুজের দাম 5 টাকা করে। ইফ রমেশ স্পেন্ড 38 রুপিস অন দিস ফ্রুটস, দ্য নাম্বার অফ পাইনাপেল পারচেজ। যদি টোটাল সে 38 টাকা খরচা করে থাকে, তাহলে সে কতগুলো পাইনাপেল কিনেছিল, মানে কতগুলো আনারস কিনেছিল সেটা বার করতে হবে। তাহলে দেখো দেখো একটা জিনিস, সে টোটাল 38 টাকা খরচা করেছে। আমি যদি প্রথমে করি, একটা একটা পাইনাপেল কিনলে ওটা থাকবে 33, তাহলে 33 কে তো 5 দিয়ে ভাগ যায় না, 33 টাকার মধ্যে 5টা করে তো ওয়াটারমেলন, 33 টাকা তো দেবে না, আবার আধখানা তো কেটে দেবে না, হবে না। দুটো হলে 14 টাকা দিয়ে দুটো কিনবে পাইনাপেল, আর বাকি পড়ে থাকবে 20 টাকা, বাকি পড়ে থাকবে 24 টাকা। 24 টাকা থেকে তো 5 দিয়ে ভাগ যাবে না, হবে না। যদি 3টে পাইনাপেল কেনে 21 টাকা দিয়ে 3টে পাইনাপেল কিনলো, পড়ে থাকলো কত টাকা? 17 টাকা। তাহলে 17 টাকা তো সেটা হবে না। আমি জাস্ট বোঝানোর জন্য আমি ডাইরেক্ট বলে দিতে পারি 4 7 28, তাহলে 4টে পাইনাপেল কিনলো 4 7 28 টাকা দিয়ে, পড়ে রইলো 10 টাকা। ওই 10 টাকা দিয়ে দুটো ওয়াটারমেলন, তাহলে 4টে আনারস, মানে 4টে পাইনাপেল কিনেছে আর দুটো ওয়াটারমেলন কিনেছে। এখানে বলছে কতগুলো আনারস কিনেছেন, 4টি আনারস কিনেছেন। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা অনেকটা ইজি ছিল, এটা সহজই ছিল, এটা কোনো টাফ অতটা নয়, এটা সহজই ছিল। জাস্ট কিন্তু এটা বোঝানোর জন্য আমাকে এরকম ভাবে বুঝিয়ে বুঝিয়ে বললাম যে কি হতে পারে বা কেন ওটা হবে না, দুটো কেন হবে না, 3টে কেন হবে না, 4টেই কেন হবে সেটা বোঝালাম। নেক্সট কোয়েশ্চেন, রিজনিং থেকে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যাজ দ্য অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং এ ফ্যাক্টরি অলওয়েজ হ্যাজ। একটা ফ্যাক্টরি, এটা খুব ভালো লজিক্যাল একটা কোয়েশ্চেন, যেটা ট্রুথ সেটা বলতে হবে তোমাকে, যে এইটার মধ্যে এই যে অপশন গুলো আছে, এই অপশনের মধ্যে কোনটা থাকতেই হবে একটা ফ্যাক্টরিতে। ইলেকট্রিসিটি, এটা থাকতেই হবে নাকি চিপ, ইলেকট্রিসিটি কি ছাড়া কোনো ফ্যাক্টরি চলে না? নিশ্চয়ই চলে। চিমনি ছাড়া কি কোনো ফ্যাক্টরি চলবে না? ওয়ার্কার ছাড়া কোনো ফ্যাক্টরি হয় না। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্যাক্টরিতে যদি ওয়ার্কার নাই থাকে তাহলে তাকে ফ্যাক্টরি বলা যাবে না, অর্থাৎ কর্মচারী থাকতেই হবে তবেই সেটা ফ্যাক্টরি, নালে কিন্তু নয়। ফাইল প্রতিবদ্ধ বাড়িতেও আছে, সেলার তো এখানে দোকানে বসে সেল করে দিতে পারবে, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ওয়ার্কার থাকতেই হবে, এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এ ড্রামা মাস্ট হ্যাভ। ড্রামা মানে কি? ড্রামা মানে হচ্ছে নাটক, মানে থিয়েটার যেমন নাটক হয় সেরকম নাটক ড্রামা। তো ড্রামা করতে গেলে কি দরকার? একদম দরকারি, মানে থাকতেই হবে এটা, নাহলে হবে না। অ্যাক্টরস, অ্যাক্টরস ছাড়া ড্রামা হবে না বলতে চাইছে, তাই কি? স্টোরি, সেট, সেট নাহলে ড্রামা হবে না। ডাইরেক্টর না থাকলে ড্রামা হবে না। স্পেকটেটর মানে দর্শক, দর্শক না থাকলে কি ড্রামা বা নাটক করা যাবে না?
স্টোরি না হলে কোনো ড্রামা তো তৈরি হবে না। স্টোরি মানে গল্প চাই। গল্প না হলে তুমি নাটক দেখাবে কাকে? কি নাটক, কি প্রেজেন্ট করবে? গল্প ছাড়া কি নাটক করা হবে? নাটক বা সিনেমা কোনো গল্প ছাড়া কি হবে? হবে না। একটা গল্প দরকার, মানে স্টোরি দরকার। ঠিক আছে, স্টোরি না হলে হবে না। ঠিক আছে, বোঝা গেল? চলো, অপশন নাম্বার বি হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, সরি, ইনসার্ট দ্য মিসিং নাম্বার ইচ অফ দ্য ফলোইং। তাহলে এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কি বসবে ভেবে বলতে হবে। 4 আছে, 9 আছে, 20 আছে, 43 আছে, 90 আছে, পরেরটা কি হবে বলতে হবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে করতে পারো, দেখো এটা কি হয়। ঠিক আছে, চলো, আমি পেয়ে গেছি। এটা পরপর দেখো, ক্লক ওয়াইজ তুমি যাও, পরপর এটা ক্লক ওয়াইজ যাও। 4 থেকে 9 হয়েছে, আমি যদি বলি 4 দুগুণে 8 প্লাস 1 মানে 9। তাহলে পরেরটা দেখো, 9 দুগুণে 18, এর সঙ্গে 1 এর জায়গায় 2 যোগ করে পাবো 20। তাহলে পরেরটা যখন 20 কে 2 দিয়ে গুণ করবো, 20 দুগুণে হবে 40, তাহলে তার সঙ্গে 2 এর জায়গায় 3 যোগ করলে পাবো 43। তাহলে পরেরটা 43 ইন্টু 2 মানে 86, 3 এর জায়গায় 4 যোগ করতে হবে, হবে 90। তাহলে পরেরটা 90 ইন্টু 2 180, এর সঙ্গে 5 যোগ করতে হবে, অ্যান্সার হবে 185। অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি আছে, এখানেও মিসিং নাম্বার বসাতে হবে। কোথায়? এই জায়গাটায় বসাতে হবে, এই জায়গাটায় বসাতে হবে। দেখো এই ধরনের কোয়েশ্চেন গুলো দেখবে বিশেষ ক্ষেত্রে এই দুটোর সঙ্গে রিলেশন আছে এইটার, এই দুটোর সঙ্গে এইটার, এই দুটোর সঙ্গে এইটার, তাহলে এই দুটোর সঙ্গে এইটার কোনো একটা কানেকশন পাবো। এইরকম ভাবেই কোয়েশ্চেন গুলো তৈরি হয়। দেখো যখনই এরকম পাবো আমরা কোডিং করে দেবো। জে আর ই, জে মানে 10, ই মানে 5, দুটোকে যদি যোগ করে কোডিং করি 15। আচ্ছা, ই আর এল, ই প্লাস এল, ই মানে 5, এল মানে 12, তাহলে 12 আর 5 17, সেটাই আছে। আর জে এন, জে মানে 10, এন মানে হচ্ছে 14, তাহলে 10 আর 14 হচ্ছে 24, সেটাই আছে। তাহলে এখানে লাস্ট কি আছে? এখানে আছে সি। সি মানে কত? সি মানে তো 3। এবার 3-এর সাথে কত যোগ করলে আমি 29 পাবো? 3-এর সঙ্গে 26 যোগ করলে আমি 29 পাবো। আর 26 কার কোড? 26 হচ্ছে জেড এর কোড, জেড মানে 26। তাহলে এই জায়গায় কি বসবে? সি জেড, জেড বসবে। জেড, জেড কোথায় আছে? অপশন নাম্বার 2 তে আছে জেড। অর্থাৎ সি আর জেড যোগ করলে এটা 29 পাওয়া যায়, এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখো, এই দুটো একটা কোয়েশ্চেন শেষের দিকে ইংলিশ ভার্সনে আছে মনে হয়, আবার বাংলাতেও কিছু আছে, আমি বাংলা বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। পয়েন্টিং টু এ পার্সন, কোনো একটা ব্যক্তিকে দেখিয়ে অমন, অমন সেড, অমন বলল, হিজ অনলি ব্রাদার, তার একমাত্র ভাই, ইজ দ্য ফাদার অফ মাই ডটার্স ফাদার, আমার কন্যার বাবার একমাত্র বাবা। তাহলে হাউ ইজ দ্য পার্সন রিলেটেড টু আমান? তাহলে আমানের সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক কি? আবারও বলছি, কোনো একটা ব্যক্তিকে দেখিয়ে, ধরো একটা ফটোতে একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিকে দেখিয়ে আমান বলছে, এর নাম হচ্ছে আমান। আমান বলছে যেটা দেখা যাচ্ছে, এই যে লোকটা, এই লোকটা কে? এই লোকটার যে একমাত্র ভাই, এই লোকটার যে ভাই আছে, হিজ অনলি ব্রাদার, এই লোকটার একমাত্র ভাই, ইজ দ্য ফাদার অফ মাই ডটার্স ফাদার। মাই ডটার্স ফাদার কে? মাই ডটার্স ফাদার মানে আমার বাবা, আমার কন্যার বাবা। আমার কন্যার বাবা কে? আমার কন্যার বাবা আমি। তাহলে আমার বাবা হচ্ছে এইটার, এর ভাই, ইজ অনলি ব্রাদার, ইজ দ্য ফাদার অফ মাই ডটার্স ফাদার। বোঝা গেল? আমার মেয়ের বাবার বাবা হচ্ছে এর ভাই, আমার মেয়ের বাবার বাবা। তাহলে আমার মেয়ের বাবা আমি, আমার বাবা হচ্ছে এই ফটোটার ভাই। আমার বাবা যদি এই ফটোটার ভাই হয়, তাহলে এই ফটোটা আমার জেঠু বা কাকা। এক কিন্তু একমাত্র বলেছে একটাই আছে, জেঠু বা কাকা হতে পারে একটাই। তো সে তার উত্তর কি? তাহলে আঙ্কেল হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। ক্লিয়ার? নেক্সট, চলো বাংলাতেও লিখে দিয়েছি এটা। সুনিতা ইজ ডটার অফ করণ, সুনিতা হচ্ছে করণের মেয়ে।
সুনিতা হচ্ছে করণের মেয়ে, করণ তার মেয়ে হচ্ছে সুনিতা, ডটার। কণিকা ইজ দ্য মাদার অফ করণ, করণের মা আছে, করণের যে মা সেটা হচ্ছে কণিকা, কণিকা হচ্ছে মা, করণের মা। মিতা ইজ দ্য ওয়াইফ অফ করণ, করণের যে ওয়াইফ আছে, করণ তো ছেলে, তার ওয়াইফ তার মেয়ে, তাই সরি ওয়াইফ হচ্ছে কে, মিতা। পুনাম এন্ড শ্রুতি আর ডটার অফ করণ। তাহলে দেখো সুনিতাও মেয়ে ছিল, এর সঙ্গে আরো দুটো মেয়ে অ্যাড হলো, সেটাকে পুনাম আর শ্রুতি। তাহলে করণের তিনটে মেয়ে, সুনিতা, পুরম আর শ্রুতি। মিতা হচ্ছে করণের স্ত্রী, আর তার মা দেয়া আছে, মানে করণের মা হচ্ছে কণিকা। এবার কি বলেছে, হাউ ইজ শ্রুতি রিলেটেড টু কণিকা। তাহলে শ্রুতি, তাহলে কি হবে, শ্রুতি হবে নাতনি, কিন্তু এখানে আমার অপশনটা দেওয়া বলে, হ্যাঁ ঠিকই আছে, অপশন তো ঠিকই আছে, অপশন ঠিকই আছে। বলছে হাউ ইজ শ্রুতি রিলেটেড টু কণিকা, শ্রুতির সাথে কণিকার কি সম্পর্ক। দেখো শ্রুতির বাবা হচ্ছে করণ, আর করণের মা হচ্ছে কণিকা, তাহলে বাবার মা কি হবে, বাবার মা ঠাকুমা হবে, তাহলে বাবার মা ঠাকুমা থাকবে, আর সে হবে নাতনি। তাহলে এখানে কোনো জায়গায় অপশানে আছে কি, একটা অপশানে নেই, তাহলে নান অফ দিস হয়ে যাবে এটার অ্যান্সার, নান অফ দিস হয়ে যাবে এটার অ্যান্সার, ঠিক আছে। এই জিনিসটাই দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এটা দিয়েই বলেছে সুনিতা ইজ ডটার অফ করণ, সেই একই জিনিস দিয়ে আছে, হাউ ইজ কণিকা রিলেটেড টু সুনিতা, হাউ ইজ কণিকা রিলেটেড টু সুনিতা, মানে কি কণিকার সঙ্গে সুনিতার কি সম্পর্ক, একবার দেখে নি কণিকার সাথে সুনিতার কি সম্পর্ক, তাহলে একই সম্পর্ক, সেম। কণিকার সঙ্গে সুনিতার কি সম্পর্ক, সেম সম্পর্ক, কারণ সুনিতা হচ্ছে করণেরই মেয়ে, প্রথমে লেখা আছে সুনিতা ইজ দ্য ডটার অফ করণ, লেখাই আছে, তাহলে একই ব্যাপার হচ্ছে নাতনি বা তাহলে কি হবে, কণিকা কে হবে, কণিকা হচ্ছে গ্র্যান্ড মাদার, তো গ্র্যান্ড মাদার হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। কণিকার সাথে সুনিতার কি সম্পর্ক, মানে কণিকা সুনিতার কে হয়, এটা মাথায় রাখবে। কণিকার সাথে সুনিতার কি সম্পর্ক, মানে কণিকা সুনিতার কে হয়, তাহলে কণিকা সুনিতার গ্র্যান্ড মাদার হয়, মানে ঠাকুমা হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। ওকে, চলো এরপর আসি নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। ও, এটা লাস্ট কোয়েশ্চেন ছিল। তো আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে তোমাদের, নেক্সট আরো এরকম ক্লাস দেবো, কিন্তু সত্যি বলছি লাইক পেলে তবে ইউটিউব ক্লাস করতে ভালো লাগে, কারণ দেখো আমার এমনি সত্যি বলছি প্রচন্ড সময় কম, তার মধ্যেও তোমাদেরকে কষ্ট করে আমি ক্লাস দিচ্ছি, যাতে তোমরা কেন বঞ্চিত হবে, সকলের টাকা দিয়ে পড়তে পারে না বলে যে বঞ্চিত হবে এমন না, আমি চাই সবার জন্য, আগেও যেমন করতাম বিনা এতে সকলের জন্য করেছি, এখনো সেরকম করতে চাই, কিন্তু তোমাদের দিক থেকে কি অ্যাপ্রোচ থাকবে, তোমাদের দিক থেকে অ্যাপ্রোচ থাকবে না যে ভিডিওটাকে শেয়ার করি, ভিডিওটাকে একটা লাইক দিই, যাতে স্যারের মনটা ভালো হয়, নেক্সট ক্লাসে আবার স্যার দেয়, বা কিছু ভালো কমেন্ট লিখি, স্যারকে বলি, স্যারের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করি, সেইটুকুই তো চাই, আর কি। চলো আবার দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থাকবে, আর পারলে লাইক দিও, থ্যাংক ইউ ভেরি মাচ।